নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র বইটি শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে তার ঠিক পর থেকে পাঠ করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1941 কি 1942 সাল। আগামীকাল শুক্লা দশমী, ঠাকুরের জন্মতিথি। ঠাকুর আমাদের বাড়িতে আছেন। কলকাতার জন্মোৎসবে ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্ত মহাশয়ের বাড়িতে শ্রীরামনিবাস 87 নম্বর বালিগঞ্জ প্লেসে। ডাক্তারবাবু JM দাশগুপ্ত নামেই বেশি পরিচিত। বিলাত ফেরত সুপ্রসিদ্ধ চিকিৎসক, অবিভক্ত বাংলার কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট। ঠাকুর ছাড়া আর কিছুই তিনি জানেন না। ঠাকুর এইখানে উপস্থিত আছেন, অথচ বাড়িতে তার জন্মতিথিতে কোনো অনুষ্ঠান হবে না তা ভাবতেও ভালো লাগছে না। আমরা তাকে অনুরোধ করলাম যে তার জন্মতিথিতে আমরা একটু আনন্দ করব। তিনি বললেন, আপনারা কেন কষ্ট করবেন, ডাক্তারবাবুর বাড়িতেই তো হইবে। তার ব্যাপার নিয়ে আড়ম্বর তিনি চাইতেন না। আবার সেই ঘটনার গৃহস্থ বিব্রত হবে, এতে তার আরও আপত্তি। তাই তিনি বারণ করলেন। তবুও আমাদের অনুরোধে একরকম মত দিলেন, তবে কাউকেই খবর দিতে বারণ করলেন যে এমনিতেই আসে সে প্রসাদ পেয়ে যাবে। আমরা উৎসাহ জোগাড়ে লেগে গেলাম। আমি রান্নাঘর নিয়েই থাকি। এক সময় ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, কি মিষ্টি বানাবো। মনে মনে ইচ্ছা তার জন্মতিথিতে তার ইচ্ছা মতো উপকরণ দিয়ে ভোগ দেওয়ার। কোনো ইচ্ছেই তিনি অপূর্ণ রাখেন না। পরম উৎসবে ঠাকুর বললেন যে জন্মোৎসবে তিলের জিনিস খেতে হয়। জিজ্ঞেস করলাম কিভাবে কি করতে হবে। অন্য সকল বিষয়ের মতো রান্নার ব্যাপারেও ঠাকুরের নৈপুণ্য। তিনি বেশ বিশদভাবে বুঝিয়ে দিলেন কিভাবে তিলের খাবার করতে হয়। এমন উৎসাহের সঙ্গে বললেন যেন ওই জিনিসটির জন্যই তার মন পড়ে আছে। ঠাকুরের পদ্ধতি জানতে অনেকেরই ইচ্ছা হবে, এই মনে করে তার বলা কয়েকটি পদ্ধতি বর্ণনা রইল। তিলকে ঘি দিয়ে ভেজে তারপর শিলে বেটে ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিতে হয়। তারপর তাকে নাড়ুর মতো পাক দিয়ে নামানোর আগে কিছু পরিমাণ সাদা গোটা তিল ছড়িয়ে নামিয়ে নিয়ে নাড়ু তৈরি করতে হয়। আর একটা জিনিসও তৈরি করা শেখালেন, তার নাম তিল চাপটি। গুড় জাল দিয়ে তাতে কিছু তিল মিশিয়ে মিশ্রিত সামগ্রীকে পাতলা চাপাটি করে ঢেলে দিতে হয়। ঠান্ডা হলেই শক্ত হয়ে যায়। এর নাম তিল চাপটি। আগামীকাল ঠাকুরের সামনেই তার জন্মতিথি অনুষ্ঠান। অক্ষয় মজুমদার মশাই সেদিন আর বাড়ি গেলেন না, আমাদের এখানেই থেকে গেলেন। ভোর 4টায় ঠাকুর বিছানায় বসে আছেন। আরতি হলো। বেলা 10টার মধ্যে ভোগ রান্না শেষ হয়ে গেল। তারপর ভোগ সাজিয়ে দেওয়া হলো। সেদিনকার পুজো ঠাকুর ঈশ্বর পূর্ণ গাঙ্গুলি মহাশয়কেই করতে বললেন। এই ঈশ্বর পূর্ণ গাঙ্গুলি মহাশয় হল শ্রী শ্রী ঠাকুরের অপর বিশিষ্ট ভক্ত। নোয়াখালীতে ডাক্তারি করতেন। ঠাকুর একটা কৌচে বসে পরাতের ওপর চরণ দুটি রাখলেন, গলায় নানা রকমের ফুলের মালা। ঈশ্বর পূর্ণবাবু পুজো করছেন। সকলে সমবেত কণ্ঠে তার স্তোত্র পাঠ করছেন। পূজার শেষে আরতি হলো। ঠাকুর সে কি মধুর মূর্তি। তবে দুঃখ এই যে ঠাকুর নিজে গ্রহণ করলেন শুধুমাত্র কাঁচা দুধ আর 2-1টি পাকা কলা। সন্ধে অবধি প্রসাদ বিতরণ চলল। যেই এলো ঠাকুর তাকেই বললেন, প্রসাদ পাইয়া যান। কাউকে বলা হয়নি, অথচ প্রায় 100 জন প্রসাদ পেলেন। এত ভোগ সামগ্রী, কিন্তু তিনি একটা কণাও গ্রহণ করলেন না। দিলেন শুধুমাত্র দৃষ্টি। ভোগ সাজিয়ে দেওয়ার সময় আলাদা ভাগ করে একটা পাথরের থালায় খিচুড়ি ছাড়া আর সব রকমের রান্না তরকারি একটু একটু করে
এবং আলাদা আলাদা বাটিতে সামান্য পরিমাণে রসের পিঠে আর অন্যান্য মিষ্টি জিনিস রাখা হলো। ভোগের পর সব প্রসাদই নেওয়া হলো, কিন্তু আলাদা করে পাথরের থালাটা আর তার সঙ্গে সাজানো ছোট ছোট মিষ্টির বাটি ঠাকুর ঘরেই রাখা থাকলো। তাতে আর হাত দেওয়া হয়নি। সকালে সেই পাথরের বাটি নিতে গিয়ে দেখা গেল তার প্রত্যেকটি ভাগ থেকে হাতে করে যৎকিঞ্চিৎ তুলে নেওয়ার চিহ্ন আছে। অন্তর্যামী তাহলে গ্রহণ করেছেন। মনে হলো সবই সার্থক। পরদিন থেকে একদিন এক রকম রান্না করে ঠাকুরের ভোগ দেওয়া হতো। গাওয়া ঘি দিয়ে তৈরি করা হতো তরকারি, ছানার লুচি, ঢাকাই পরোটা ইত্যাদি। রাত্রিতে কোনো দিন বড় রসবড়া, পিঠে, সুজির পায়েস, পালোর ক্ষীর, পেঁপের হালুয়া ইত্যাদি দিয়ে ভোগ হতো। ঠাকুর নিজে অনেক রকমের রান্নার প্রণালী বলে দিতেন। তার একটু বৈশিষ্ট্য ছিল, ভাত কিন্তু ভাত কি চালের কোনো জিনিস তিনি কোনো দিনই গ্রহণ করেননি, তবে রান্না করা জিনিস তিনি গ্রহণ করেছেন। এতে কি আনন্দময় হলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার পরের থেকে পাঠ করব। আশা করি ঠাকুরের সম্বন্ধে আমি নিজে যেরম জানতে পারছি, আপনাদেরও শুনে ভালো লাগছে, অনেক কিছু জানতে পারছেন। ঠাকুর কী পছন্দ করতেন, কীরকম খাওয়া দাওয়া পছন্দ করতেন। তো আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম। নমস্কার।